শহরে বসবাস করা একসময় অনেকের কাছে স্বপ্ন ছিল। শহর মানেই যেন উন্নত জীবনযাপন, অনেক সুযোগ সুবিধে, কিন্তু এখনো কি তেমনটাই বলা চলে? নমস্কার, ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবী সাহা। বড় শহরগুলোর নাম বললেই এখন দূষিত বাতাস, যানজট, কংক্রিটের জঙ্গল, সবুজের অভাব, স্যানিটেশনের অভাব, এই সমস্ত কিছুই চোখের সামনে ভাসে। আর তাই আমাদের শহরগুলোকে সত্যিকারের উন্নত করা জরুরি হয়ে পড়েছে। কিন্তু কিভাবে তা সম্ভব? আজকের পর্বে থাকছে তারই উত্তর। দেখবেন কি করে একজন নারীর উদ্যোগে বর্জ্য আলাদা করতে উদ্বুদ্ধ হয়েছেন চেন্নাইয়ের একটি লোকালয়ের বাসিন্দারা, এবং জার্মানির বিশেষজ্ঞরা কনক্রিটের বিকল্প হিসেবে কি ধরনের প্রাকৃতিক উপকরণ কাজে লাগানোর চেষ্টা করছেন। কিন্তু শুরুতেই যাব দিল্লিতে। এই মেগা শহরের অন্যতম সমস্যা হলো বায়ু দূষণ, আর এর জন্য এখানকার বর্জ্য ব্যবস্থাপনা বৃহৎ অংশে দায়ী। অনেক শহরই বর্জ্য পুড়িয়ে ফেলাকে এই সমস্যার সমাধান হিসেবে মনে করেন। ঠিক সেরকমই দিল্লিও বর্জ্য ব্যবস্থাপনা আর বিদ্যুৎ উৎপাদনের জন্য বর্জ্য পুড়িয়ে ফেলাকেই সমাধান হিসেবে বেছে নিয়েছে, কিন্তু এর প্রবল ক্ষতিকর দিকও রয়েছে। দেবকুমার বানসাল 12 বছর ধরে দক্ষিণ দিল্লির সবুজে ঘেরা জাসোলা বিহারে থাকেন। তবে প্রথম দেখায় এখানে সবুজ খুঁজে পাওয়া কঠিন হতে পারে। আমি সকালবেলা গাড়ি বাইরে রাখলে তার উপর ধুলোর স্তর জমে যায়। পেছনের কারণ জানতে বেশি দূরে যেতে হবে না। বানসালের বাড়ি থেকে মাত্র 3 কিলোমিটার দূরে তিমারপুর ওখলা ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্টের অবস্থান, যেখানে বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন প্রায় 2000 টন আবর্জনা পোড়ানো হয়। অনুসন্ধানী সাংবাদিক মারিয়া আবি হাবিব নিউ ইয়র্ক টাইমসের জন্য এই নিয়ে প্রতিবেদন করতে গিয়ে ভয়াবহ কিছু তথ্য পেয়েছেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ও জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সাথে 4 বছরেরও বেশি সময় ধরে এই কেন্দ্রের চারপাশের মাটির নমুনা ও বাতাসের মান পরীক্ষা করা হয়েছে। তা যাচাই করা হয়েছে অন্যান্য আবাসিক অঞ্চলের সাথে। ক্ষতিকারক ভারী ধাতু আপনার স্বাস্থ্য ও জীবনযাত্রাকে ব্যাহত করে। সেই সব ধাতু এই কেন্দ্রের চারপাশে ব্যাপক মাত্রায় পাওয়া গিয়েছে, কিন্তু 9 কিলোমিটার দূরের এলাকায় এই মাত্রায় সীসা, আর্সেনিক পাওয়া যায়নি। তার এই প্রতিবেদন অনলাইনেও প্রকাশিত হয়েছে। সেখানে অতিমাত্রার এই দূষণের তথ্য তিনি তুলে ধরেছেন। বিশেষত ক্যাডমিয়ামের মতো বিষাক্ত ধাতুর মাত্রা আশঙ্কাজনক হারে বেশি ছিল। ম্যাঙ্গানিজ, আর্সেনিক, সীসা ও কোবাল্টেরও অতিরিক্ত উপস্থিতি পাওয়া গেছে। এই এলাকা ও আশেপাশের মানুষজনের স্বাস্থ্যের উপর এর কী প্রভাব পড়ছে সেই তথ্য তিনি তুলে ধরেছেন তার প্রতিবেদনে। আমরা স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর মিশ্রার সাথে কথা বলেছি। তিনি এই কেন্দ্রের পাশেই সুখদেব বিহারে থাকেন। Sukhdev Vihar neighborhood right next to the plant, and she had been there since 1999 সাল থেকে এখানে রোগী দেখছেন তিনি। since 1999. তিনি বলছেন 12 বছর আগে এই কেন্দ্রটি চালু হওয়ার পর থেকে গর্ভপাতের মাত্রা অভূতপূর্ব হারে বেড়ে গিয়েছে। This level of miscarriages. এই সাংবাদিকের হিসাব অনুযায়ী এই কেন্দ্রের কারণে 10 লক্ষ মানুষ সরাসরি আক্রান্ত হচ্ছেন। জিন্দাল আরবান ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও দিল্লি সরকারের যৌথ অংশীদারিত্বে তিমারপুর ওখলা কেন্দ্রটি গড়ে ওঠে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ও দিল্লি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সমিতি বহুবার এই সংস্থাকে জরিমানা করলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, বরং উল্টোটাই ঘটেছে। প্রতিবেদন প্রকাশের পর কেন্দ্রের তত্ত্বাবধায়কদের পক্ষ থেকে একটি বক্তব্য তাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সমস্ত বিধিনিষেধ মেনে কাজ করা হয় বলে সেখানে তারা দাবি করেছেন। সংস্থার প্রতিনিধি ও কর্তৃপক্ষ আমাদের সাক্ষাৎকারের আবেদনের কোনো উত্তর দেননি। পরিবেশকর্মী ও নাগরিক ভাবরিন কান্ধারি চাইছেন দিল্লির বর্জ্যভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলি বন্ধ হোক। বিশেষ করে পৃথক না করা বর্জ্য পোড়ানোর ক্ষেত্রে তিনি বিশেষ ঝুঁকি দেখছেন। আমরা কঠিন বর্জ্য ব্যবস্থাপনার বিধি মানছি না। বর্জ্য আলাদা করা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তা করতে আমরা ব্যর্থ হচ্ছি। 2% থেকে 3% বর্জ্য আলাদা করা সম্ভব নয়, যেগুলো আর কোনো কাজে লাগানো যায় না বা পচিয়ে জৈব সারও বানানো যায় না, সেগুলোই শুধু পোড়ানো হয়। আর তা করতে হয় নিয়ন্ত্রিত উপায়ে। কিন্তু মিশ্র বর্জ্য পোড়ানো সব দিক থেকেই পরিবেশের জন্য ক্ষতিকর। আপনি জেনে শুনে পরিবেশ সংক্রান্ত সমস্ত আইন ভাঙছেন। সংস্থার প্রচারমূলক ভিডিওতে তিমারপুর ওখলাকে বর্জ্য থেকে শক্তি উৎপাদনের আধুনিক কেন্দ্র হিসেবে দেখানো হচ্ছে।
বিদ্যুৎ তৈরির আগে বর্জ্য বিশেষভাবে পৃথক করায় কম মাত্রার দূষণ ও উচ্চ দক্ষতা বজায় থাকে বলে দাবি করেছে তারা। কিন্তু নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে সম্প্রতি মৃত্যু হওয়া একজন ব্যবস্থাপক জানিয়েছেন প্রকল্পটিতে অহরহ পরিবেশ আইন লঙ্ঘন করা হয়, নেওয়া হয় না যথাযথ নিরাপত্তা ব্যবস্থা। পরিবেশকর্মী নীলম আহলুওয়ালিয়ার কাছে থাকা 2021 সালের এই ভিডিওতেও তা প্রমাণ হয়। তিমারপুর ওখলা শক্তি কেন্দ্রের ফ্লাই অ্যাশ আবাসিক এলাকার কাছে ফেলে দেওয়া হয়। বর্জ্য সংগ্রহকারীরা এখনো সেখানে বিষাক্ত ধাতু পান, যা তারা সামান্য মূল্যে বিক্রি করেন। 4 বছর আগে মারিয়া আবি হাবিব তার গবেষণায় ফ্লাই অ্যাশের যে ধরনের ব্যবস্থাপনা দেখেছিলেন তার পরিবর্তন আজও হয়নি। They were taking the ash খোলা ট্রাকে in করে open তারা bed দিল্লির trucks, রাস্তা দিয়ে ছাই নিয়ে winding their way যাচ্ছিল। through Delhi. আমরা We দেখছিলাম were watching সকালের morning কাজের জন্য commuters বের হওয়া trying to rush ব্যস্ত to work with যাত্রীদের the চোখে ash মুখে billowing from the ট্রাক truck থেকে into their ছাই এসে eyes. পড়ছিল। Same thing with একই children. ঘটনা ঘটছিল And then they were শিশুদের just dumping ক্ষেত্রেও। it কোনো like সাবধানতা that অবলম্বন right into ছাড়াই neighborhoods, পার্শ্ববর্তী এলাকাতে তারা with সেসব ছাই very ফেলে দিল। no precautions. বর্জ্যভিত্তিক শক্তি উৎপাদন কেন্দ্রে গ্যাস শোধনের জন্য কার্যকর সুবিধা থাকলে তা পরিবেশ বান্ধব হিসেবে বিবেচিত হয়। তিমারপুর ওখলার মতো সংস্থাগুলি তার ভিত্তিতে আন্তর্জাতিক কার্বন ক্রেডিটের বাজার থেকে তাদের প্রতি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য আয় করতে পারে। তবে GAIA এর মতো পরিবেশ সংস্থাগুলো এর বিরুদ্ধে নিয়মিত প্রতিবাদ করে এসেছে। जिंदल साहब लगा रहे थे उसमें कार्बन क्रेडिट का पूरा জিন্দাল बाजार গ্রুপ এই खत्म हो কেন্দ্র गया था। তৈরি করার तो সময় अभी কার্বন फिर से ক্রেডিটের वो, বাজারে शुरू ধস होने के নেমেছিল, तरफ बढ़ কিন্তু रहा এখন है, তা ফের গড়ে উঠেছে। जा रहा है, इसीलिए जो है আগে अब लोग যথেষ্ট उम्मीद कर আয় रहे हैं করতে कि না हो পারায় सकता है कि हमको এখন आ কেন্দ্রটি जाए, থেকে उस समय तो উৎপাদন नहीं, ক্ষমতা हाथ বাড়িয়ে लगाओ कुछ उनको, বাড়তি আয় করার আশা पैसा, করছে लेकिन हो তারা। सकता है कि आने वाले टाइम में अब उनको कुछ मिल जाए, इसीलिए जो है वो कोशिश कर रहे हैं। দিল্লির বর্জ্য সমস্যার কথা অস্বীকারের উপায় নেই। তিমারপুর ওখলার মতো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি নিজেদের পরিবেশ বান্ধব হিসেবে দাবি করে আসছে, কিন্তু এই মহানগরীর বায়ু দূষণের সমস্যাকে প্রকৃতপক্ষে তারা আরও বাড়িয়ে তুলছে। এই কেন্দ্রের কাছাকাছি বাস করা বাসিন্দাদের উপর এর প্রভাব ভয়াবহভাবে স্পষ্ট। এই সমস্যা সমাধানের চেষ্টা নাগরিকদের পক্ষে করা খুবই কঠিন, কিন্তু শেষমেশ যাতে বর্জ্য পুড়িয়ে না ফেলতে হয় তার একটা চেষ্টা অন্তত আমরা করে দেখতেই পারি। প্রতি বছর ভারতে অন্তত 2 কোটি টন বর্জ্য হয় যত্রতত্র ফেলা হচ্ছে, নয়তো তা জমা হচ্ছে ভাগাড়ে গিয়ে। কিন্তু চেন্নাইতে এই সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছেন কয়েকজন নারী। কিভাবে ছোট পরিবর্তন বড় ধরনের রূপান্তর ঘটাতে পারে সেই উদাহরণই তৈরি করছেন তাঁরা, এবং তাদের থেকে শিখতে পারি আমরাও। প্লাস্টিক, ইলেকট্রনিক দ্রব্য, খবরের কাগজের মতো গৃহস্থালী জিনিস জঞ্জালের সঙ্গে ফেলে না দিয়ে আলাদা করে রাখে উষা ও তার পরিবারের সদস্যরা। 6 মাসেরও বেশি সময় ধরে তারা এই কাজটি করে যাচ্ছেন। এটা শুরু করলাম কারণ আমি যদি বাড়িতে জঞ্জাল আলাদা না করি তাহলে অন্যরা তা করবে, এমনটা আশা করি কিভাবে? তারা চলেছেন একটি জঞ্জাল সংগ্রহ কেন্দ্রে। এটি ভারতের চেন্নাইয়ের রেসিডেন্টস অফ দ্য কস্তুরবা নগর অ্যাসোসিয়েশন বা রোকার একটি উদ্যোগ। জনকল্যাণমূলক এই সংস্থাটির যাত্রা শুরু 2019 সালে। কস্তুরবা নগরের সব বাড়িতে যাতে জঞ্জাল পৃথক করা হয় তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। কিন্তু এই কাজে সবাই উষার মতো এগিয়ে আসেননি। মানুষের মনোভাব বদলানোই সবথেকে বড় পরীক্ষা, এমনটাই বলছেন রোকার সচিব জননী ভেঙ্কটেশ। We pay tax, so why should we segregate? আমরা ট্যাক্স দিই, আমরা কেন আলাদা করব? অথবা এটা আমাদের কাজ নয়, এই কাজ করার আলাদা লোক রয়েছে। So these were the questions that were put across to us. বিগত কিছু বছরে আমরা অনেককে বোঝাতে পেরেছি যে বাড়িতে 1 কেজি জঞ্জাল যদি আলাদা করা হয় তাতে শহর কর্তৃপক্ষের জন্য আলাদা না করা জঞ্জালের তুলনায় বর্জ্য ব্যবস্থাপনা সহজতর হয়। Segregated waste rather than unsegregated waste. চেন্নাই শহরে প্রতিদিন গড়ে প্রায় 6200 মেট্রিক টন জঞ্জাল সৃষ্টি হয়। পচনশীল বর্জ্য ব্যবস্থাপনার জন্য শহর জুড়ে রয়েছে শতাধিক মাইক্রো কম্পোস্টিং কেন্দ্র। আর অপচনশীল বর্জ্য যায় অন্য আরেকটি কেন্দ্রে, যেখানে জঞ্জাল থেকে মূল্যবান দ্রব্য পুনরুদ্ধার করা হয়। কিন্তু এই কেন্দ্রগুলোর পুরো সক্ষমতা কাজে লাগানো যাচ্ছে না, এমনটাই বলছেন ওকাপি রিসার্চ অ্যান্ড অ্যাডভাইসরিজের কার্যনির্বাহী অধিকর্তা পরমা রায়। They can function
efficiently and you can completely take advantage of the capacity of these processing centers only when waste is segregated at source. What we realized through our research work is that a large part of the waste that is generated and collected, it just goes to the dump yards because they are simply unable to process this in the micro-composting centers or the dry waste processing centers. সবকিছু সঠিকভাবে পৃথক করতে জননী খুবই সচেষ্ট। কিন্তু নানা সমীক্ষায় দেখা গিয়েছে চেন্নাইয়ের জনসংখ্যার মাত্র 20 থেকে 45% সঠিকভাবে বর্জ্য আলাদা করেন। এই দলটি উই সেগ্রিগেট নামে একটি প্রকল্প শুরু করেছে এবং প্রয়োজনীয় পরিকাঠামো বানিয়েছে। মানুষের উদ্যোগ কিভাবে চারপাশ ও পরিবেশের উপর প্রভাব ফেলে সেদিকে দৃষ্টি আকর্ষণ করা তাদের উদ্দেশ্য। এর মধ্যে রয়েছে পাঞ্চ দ্য প্লাস্টিকের মতো উদ্যোগ। বহুস্তরীয় ও নরম প্লাস্টিক কার্যকর উপায়ে সংগ্রহে 3টি রাস্তার 40টি বাড়িতে আকশি বসানো হয়েছিল। এর মাধ্যমে প্রথম 6 মাসে প্রায় 100 কেজি প্লাস্টিক সরানো হয়েছে। সংগৃহীত প্লাস্টিক আলাদা করে একসাথে পুনর্চক্রায়ন কেন্দ্রে পাঠানো হয়। সেখান থেকে তা আসবাব ও অন্যান্য গৃহস্থালী উপাদানের জন্য বোর্ড বানানোর কাজে লাগে। কিন্তু সবথেকে সফল উদ্যোগ ছিল আশেপাশের 3টি গলিতে যৌথ কম্পোস্টার বসানো। সংরক্ষণ কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করে গলির প্রতিটি কম্পোস্টারে প্রতিদিন প্রায় 25 কেজি জৈব বর্জ্য পাঠাচ্ছেন। একজন সংরক্ষণ কর্মী এই বর্জ্যের 3 ভাগের সঙ্গে 1 ভাগ নারকলের ছোবড়া মিশিয়ে তা কম্পোস্টারে পাঠান। এ থেকে পাওয়া জৈব সার বাগানে ব্যবহারের জন্য বাসিন্দাদের দেয়া হয়। So when we started distributing the compost, the residents were really happy and they in fact approached us to ask us how to start it in-house in their apartment or in their house. That is one thing. We also saw that the segregation levels were increasing with the community composting project. It also made them understand the need for waste management, why segregation was important because it was happening right in front of their houses. উষা বিশ্বাস করেন পাঞ্চ দ্য প্লাস্টিক ও গলির কম্পোস্ট প্রকল্পের সাফল্যের কারণ রোকার ক্রমাগত নজরদারি ও প্রচার অভিযান। Beautiful Aparna, তারা WhatsApp ব্যবহার করে সুন্দরভাবে করেছে। She used to send messages একটি through গ্রুপ that. করে তারা বার্তা পাঠাতেন। মানুষ সহযোগিতা না করলে তারা আবর্জনার পাত্রে ছবি তুলে গ্রুপে পাঠিয়ে বলতেন আপনারা আজ কাজ করেননি, দয়া করে সহযোগিতা করুন। কিছু মানুষ এই নিয়ে স্পর্শকাতর হলেও তারা এর প্রয়োজন বুঝে কাজ করা শুরু করেন। বর্জ্য সংগ্রহ অভিযানে সংগৃহীত জঞ্জাল শহরের ওয়েস্টেড 360 ও রিসাইকেল মার্টের মতো রিসাইক্লিং সংস্থাগুলোর কাছে পাঠানো হয়। কেবল এই অভিযানেই তারা 7.6 টন বর্জ্য পুনর্চক্রায়নের জন্য সংগ্রহ করেছে। Today I'm very happy and proud to share that Roka has more than 150 members and regular volunteers, close to 5 or 6 of us, to cater to 1,000 households, and we like to expand and also inspire other communities to emulate from us. কস্তুরবা নগর প্রকল্প সফল কারণ তারা অধিবাসী, ঠিকাদার, আধিকারিক, গবেষণা সংস্থা এবং নিজেদের সংস্থার মানুষজনকে এই বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়ার অংশ করতে পেরেছে। রোকার এই প্রকল্প চেন্নাই পৌরসভার জলবায়ু বিষয়ক পরিকল্পনার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। প্রায় আবর্জনাহীন একটি ওয়ার্ড তৈরি তাদের লক্ষ্য। এর কেন্দ্রে থাকার ধারণাটি সরল, নিজেদের কাজকর্মের মাধ্যমে পরিবারগুলোর অভ্যেস উন্নত করে আরও প্রতিশ্রুতিময় ভবিষ্যতের দিকে যাত্রা করা। শহর মানেই যেন কংক্রিটের জঙ্গল, বিশেষ করে ভারতের শহরগুলোর ক্ষেত্রে একথা তো বলাই যায়। সিমেন্ট উৎপাদনের দিক থেকে ভারতের স্থান বিশ্বের দ্বিতীয়। কার্বন ডাই অক্সাইড নির্গমনে এই শিল্পের বড় ধরনের দায় রয়েছে। কিন্তু শহর নির্মাণ কি পরিবেশ বান্ধব উপায়ে সম্ভব? জার্মানি কিছু বিকল্পের সন্ধান করছে যা আমাদেরকেও পথ দেখাতে পারে। বিশাল সব অট্টালিকায় ঢাকা পড়েছে আকাশ, তারপরও আমরা ক্রমাগত ভবন নির্মাণ করে চলেছি, আর তা দ্রুত উঁচু থেকে আরও উঁচু হচ্ছে। বিশ্বজোড়া কার্বন ডাই অক্সাইড নির্গমনের প্রায় 8% জন্য দায়ী কংক্রিট উৎপাদন। আমরা বালি ব্যবহার করছি যা ক্রমহ্রাসমান সম্পদ। নানা রকম জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছি যার পরিমাণ সীমিত।
তাই আমাদের ভাবতে হবে আমরা কিভাবে আরো পরিবেশ বান্ধব উপায়ে নির্মাণ করতে পারি। আমাদের শহর উত্তপ্ত হচ্ছে, তাই আমাদের দরকার আরো ভেবে দেখবেন স্থাপত্য ও পরিবেশের অবস্থান যেন দুই ভিন্ন মেরুতে। উদাহরণ হিসেবে বলা যায় আমরা প্রাথমিকভাবে বন্যপ্রাণী ও পরিবেশ থেকে নিজেদেরকে রক্ষা করতে নির্মাণ করি। অর্থাৎ কোনো কিছু নির্মাণ করা মানেই কোনো না কোনো উপায়ে পরিবেশকে ধ্বংস করা। কিন্তু পরিবেশের ক্ষতি না করে কি নির্মাণ করা সম্ভব? বার্লিনের একটি প্রদর্শনীতে তেমনই কিছু প্রকল্প দেখানো হচ্ছে, যা পরবর্তীতে মিউনিখে অনুষ্ঠিত হবে। কোনো পরিকাঠামোর ভেতরে কিভাবে গাছেরা বেড়ে উঠতে পারে, এই প্রশ্ন স্থপতি ফার্দিনান্দ লুডউইগকে 20 বছর ধরে ভাবাচ্ছে। নির্মাণের সঙ্গে পরিবেশের বন্ধন তৈরি করা তার উদ্দেশ্য। শহরের ভেতরে অনেকটা ট্রি হাউস গড়ে তুলছেন তিনি। আপনাকে বাকিদের সাথে মিলে কাজ করতে হবে, যেমন উদ্ভিদ বিজ্ঞানী, বন গবেষক, পুরসভার প্রকৌশলী, পরিবেশ বিজ্ঞানী। নিজেদের নানা বিষয়ের জ্ঞানকে একটি জায়গায় নিয়ে আসতে আমরা একসাথে কাজ করছি, যাতে নকশা তৈরিতে তা কাজে লাগানো যায়। গাছ দিয়ে নির্মিত ভবন কেমন হতে পারে দক্ষিণ জার্মানির একটি প্রাথমিক প্রকল্প সেই ধারণা দিচ্ছে। রোপণের 12 বছর পরে গাছগুলো 10 মিটারেরও বেশি লম্বা হয়েছে, পার্শ্ববর্তী কিন্ডারগার্টেনের ভবনকেও ছাড়িয়ে গেছে। শিশুরা ভিতরের ছায়ায় খেলা করে, পোকা ও পাখিরাও এখানে বাস করে। গাছের কাণ্ড বিভক্ত হয়ে একসাথে বেড়ে উঠেছে। স্থপতিরা নিয়মিত গাছের বৃদ্ধি পর্যবেক্ষণ করেন। 6টি তলে একসাথে আলাদা বাক্সে গাছগুলিকে রোপণ করা হয়েছিল। আশা করা হয়েছিল গাছগুলো বাক্স থেকে বেড়ে উঠে উপরের গাছের সাথে তারপর তারা বাক্সগুলো সরিয়ে নিতে পারবেন। তারা 1000-এরও বেশি গাছ লাগিয়েছিলেন, কারণ শহরে অন্যান্য গাছের মতোই কিছু চারা রোগ ও ঠান্ডায় মারা যায়। আগামী বছরে গাছগুলি বেড়ে একসাথে আচ্ছাদন তৈরি করবে। আরও দ্রুত বিকল্প হতে পারে ছত্রাক, যেমন এই ঘরটি। এটি তৈরি হয়েছে কাঠ ও ছত্রাকের তক্তা দিয়ে। এর উপরিভাগ হাতে নরম ঠেকলেও তক্তাগুলি মজবুত। ছত্রাক থেকে কিভাবে নির্মাণের দ্রব্য তৈরি করা সম্ভব, এখানেও প্রকৃতি থেকেই অনুপ্রেরণা নেওয়া হয়েছে। টিন্ডার ছত্রাক পর্ণমোচী উদ্ভিদের উপর জন্মায়, নিজেদের কাঠের সাথে আবদ্ধ করে রাখে। জীববিজ্ঞানী লিসা স্টেলজার এই ছত্রাকের ঘর তৈরির কাজে সাহায্য করেছেন। তিনি গবেষণাগারে টিন্ডার ছত্রাক চাষ করেছেন। এটি এতটাই কঠিন যা কাটার জন্য তাকে করাত ব্যবহার করতে হয়েছে। নির্মাণের জন্য এই ছত্রাক খুব ভালো, কারণ মাটির তলায় বেড়ে ওঠা এর মাইসেলিয়াম বা শিকড়ের কাঠামো অবশিষ্টাংশকে যুক্ত করে, যার ফলে স্থিতিশীল একটি উপাদান তৈরি হয়। এই বৈশিষ্ট্যের কারণে ছত্রাক দিয়ে ঘর নির্মাণকারীদের কাছে এটি আদর্শ। বিজ্ঞানী, স্থপতি ও শিল্পীরা ছত্রাক চাষ করে তাকে অন্যান্য উপাদানের সাথে মেশান। এর মধ্যে থাকে কাঠ ও বাজরার মতো জৈব বর্জ্য। তারপর তারা মিশ্রণকে চাপ দিয়ে নির্দিষ্ট আকার দেন। কিছু সপ্তাহ পরে তারা তাপের সাহায্যে ছত্রাককে মেরে ফেলেন। এতে উপাদানটির দৃঢ়তা বজায় থাকে। ইনসুলেশন বা অন্তরক হিসেবে ব্যবহার করা হলেও নির্মাণের ক্ষেত্রে এর ব্যবহার অভিনব। ভারতেও পরিবেশবান্ধব নির্মাণ উপাদানের সন্ধান জরুরি হয়ে উঠেছে। দক্ষিণ ভারতের অরোভিলের দ্য হিউম্যান স্কেপস প্রজেক্ট ঘর তৈরিতে মাটি ব্যবহার করছে, যা তীব্র গরমেও ঘরকে শীতল রাখে। উত্তর ভারতে প্রতি শীতে ফসলজাত বর্জ্য পোড়ানোর কারণে দিল্লি দূষণের শিকার হয়, কিন্তু স্থানীয় নির্মাতারা ওই বর্জ্য থেকে ইট বানানোর নতুন উপায় খুঁজছেন। ফসলজাত বর্জ্য থেকে তৈরি এসব ইট হালকা, শক্তপোক্ত এবং সব ধরনের কাজে ব্যবহার উপযোগী। বার্লিনে ভারতীয় উদ্যোক্তারা পৃথিবীর ক্রমহ্রাসমান বালির সঞ্চয়ের বিকল্প হিসেবে এক নতুন উপাদান তৈরি করেছেন। বিলীন হয় না এমন খনিজ বর্জ্যকে পুনর্চক্রায়িত করে তৈরি এই কৃত্রিম বালি প্রাকৃতিক বালির তুলনায় হালকা ও শক্ত। এর পুরোটাই তৈরি হচ্ছে কারখানায়, নদী বা তটভূমির কোনো ক্ষতি না করে। কাদার মতো উপাদান দিয়েও ইউরোপে পরীক্ষা চালাচ্ছেন গবেষকরা। এমনই একজন অস্ট্রিয়ার মার্টিন রচ। বড় আকারের প্রকল্পেও মাটির দেওয়াল ব্যবহার করছেন তিনি, যদিও এ ধরনের বাড়ি এখানে এখনও বিরল।
Man muss sagen, dass es ein zweifelhaftes Privileg ist, পাশ্চাত্য দুনিয়ায় এখন আর মাটি দিয়ে নির্মাণ করি না আমরা। zu bauen. Also nur bei uns wurde der 19 শতকে শিল্পায়নের সময় মাটির পরিবর্তে কংক্রিটের ব্যবহার শুরু হয়। maßgeblich vom Beton im 19. কিন্তু পৃথিবীর জনসংখ্যার প্রায় 40% এখনো মাটির ঘরে বাস করে। Also ungefähr 40% সেই নির্মাণের কৌশল আমরা ভুলে গিয়েছি। Wir haben das einfach verlernt. প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা আগামীতে কোন ধরনের বাড়িতে থাকতে পছন্দ করবেন? ছত্রাকের ঘরে, মাটির ঘরে নাকি বৃক্ষ আচ্ছাদিত ঘরে? Tatsächlich in der Kombination tatsächlich von allen dreien. ভারবহনের জন্য মাটির ইট, ইনসুলেশন বা অন্তরক হিসেবে ছত্রাক এবং ট্রি হাউসের মতো দেখতে বৃক্ষ আচ্ছাদিত বাড়ি। Die Bäume als Baumhaus. বড় যন্ত্রপাতির বদলে আপনি শুধু গাছ ব্যবহার করতে পারেন বা গাছের সাহায্যে নির্মাণ করতে পারেন। এটা দীর্ঘমেয়াদী ক্ষেত্রে সহজ ও সস্তা। আমার মনে হয় আমাদের আরো সাহসী হতে হবে। প্রকৃতিতে আরও নানা উপাদান রয়েছে যা দিয়ে নির্মাণ সম্ভব। এখনও গবেষণা পর্যায়ে থাকলেও স্থাপত্য কিভাবে পরিবেশ ও মানুষকে রক্ষা করতে পারে এই প্রদর্শনীর প্রকল্পগুলো সেই উদাহরণই তুলে ধরছে। নিজেদের শহরকে পরিবর্তনের চেষ্টা চেন্নাইয়ের নাগরিকরা বহুদিন ধরেই চালাচ্ছেন। ভারতে কম বেশি সব শহরেই দূষিত এবং মৃত হ্রদের সন্ধান মিলবে। চেন্নাইয়েও এমনই একটি 50 একরের হ্রদ রয়েছে, কিন্তু নাগরিকরা সেই মৃত হ্রদকেই এখন সতেজ জলের উৎসে পরিণত করছেন। কিভাবে এই কাজটি তাঁরা করছেন এবং তাঁদের এই কৌশল কাজে লাগিয়ে ভারতের অন্যান্য হ্রদকেও কি বাঁচানো যায়, তারই সন্ধান মিলবে এই প্রতিবেদনে। নর্দমা বা ভাগাড়ে পরিণত হওয়া এসব হ্রদ চেন্নাইয়ের স্বাভাবিক চিত্র। তবে ব্যতিক্রমী উদাহরণ গড়েছে শহরের প্রান্তে অবস্থিত চিত্লাপাকাম হ্রদ। நிக்கிற இடம் வந்து சிட்லபாக்கம் ஏரி. இது ஜஸ்ட் ஒரு 5 வருஷத்துக்கு முன்னாடி இந்த இடத்துல நிக்க கூட முடியாது நம்மளால. 20 அடி உயரத்துக்கு ஒரு குப்பை மலை, 20 அடி ஆழத்துக்கும் குப்பை இருக்கும். 4 ஏக்கருக்கு வந்து குப்பையை போட்டு ரொப்பி வச்சிருக்காங்க. இங்க வர மக்கள் வந்து இந்த ரோட கிராஸே பண்ண முடியாது. நாத்தம் வந்து அப்படி அடிக்கும்। এই পরিবর্তনের সূচনা ঘটে স্বেচ্ছাসেবকদের একটি ছোট দলের উদ্যোগে। அந்த அளவுக்கு வந்து ஒரு மோசமா இருந்த சிட்லபாக்கம் ஏரி மக்கள் முயற்சி, அரசாங்கத்தின் ஒத்துழைப்பு எல்லாம் சேர்ந்து நீங்க வந்து ஒரு அழகான ஒரு நன்னீர் ஏரியா மாதிரி பறவைகள், மனிதர்கள் எல்லாருமே வந்து யூஸ் பண்ணிக்கிற அளவுக்கு ஒரு அழகான ஏரியா மாதிரி இருக்கு। 2013 সালে মাত্র 3 জনকে নিয়ে এনজিওটি যাত্রা করে। 2019 সালে তারা যখন সাফাই কর্মসূচি শুরু করেন তখন 1,500 মানুষ যোগ দেন। সরকারি অর্থ এই প্রকল্পের গতি বাড়াতে সাহায্য করে। இன்னைக்கு இந்த ஏரி দ্রবীভূত অক্সিজেনের মাত্রা লিটার প্রতি 4.8 মিলিগ্রামে পৌঁছেছিল। পানীয় জলের ক্ষেত্রে এই মাত্রা 5 এর কাছাকাছি হওয়া দরকার। এখানকার অনেক হ্রদে দূষণের মাত্রা এত বেশি, মাঝে মধ্যেই দেখা যায় সেখানে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা লিটার পিছু 2 মিলিগ্রামের কম। চিত্লাপাকাম রাইজিং এর স্বেচ্ছাসেবকেরা তাদের অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি পরিকল্পনা তৈরি করেছে, যার নাম দিয়েছে তারা 4D। এর মধ্যে রয়েছে ডিফ্লেক্ট বা পরিবর্তন, ড্রেন বা নালা তৈরি, ডিসিল্ট বা পলি অপসারণ এবং ডিপেন বা গভীরতা। বর্জ্য থেকে হ্রদকে রক্ষা করতে একটি প্রাচীর তৈরি করা হয়, তারপর নতুন নিকাশি নালার সঙ্গে যুক্ত করা হয়। அப்புறம் வந்து পরবর্তী পদক্ষেপ হলো হ্রদের সমস্ত জল বের করে দূষিত মাটি, জঞ্জাল ও প্লাস্টিক தண்ணி எல்லாம் வெளில அனுப்பிச்சோம்। அதனால ஏரி காஞ்சிடுச்சு। কাঁচা பிறகு যথেষ্ট শুকানোর পর মাটি খুঁড়ে দূষিত পলি স্তর অপসারণ করি, যেখানে বর্জ্যের অবশিষ্ট অন্যান্য উপাদান থাকে। அது மொத்த சில்ட்டியா வந்து ரிமூவ் பண்ணும்। ডিজেল பண்ணி அந்த சில்ட் எல்லாம் ரிமூவ் பண்ணிட்டு முடிஞ்ச வரைக்கும் டீப் பண்ணணும்। 4 அடியில இருந்து 8 வரைக்கும் முடிஞ்ச வரைக்கும் டீப் பண்ணணும்। ஏன்னா வாட்டர் ஸ்டோரேஜ் வந்து இன்கிரீஸ் பண்ணாதான் ஸ்கார்சிட்டி கம்மியாகும், கிரவுண்ட் வாட்டர் ரீசார்ஜ் ஆகும்ன்றத ஒரு சயின்டிஃபிக் சொல்யூஷன் பேரலா அதுவும் கொடுத்தோம்। বর্জ্যের কারণে 5 কিলোমিটার দূরের নানমঙ্গলম হ্রদ আগেকার চিত্লাপাকাম হ্রদের মতো সমস্যার সম্মুখীন। এখানকার বাসিন্দাদের একটি দল তাদের হ্রদটি রক্ষার চেষ্টা চালাচ্ছেন, যাতে তা শুকিয়ে না যায়। நாங்க வந்து எத்தனாவது வாரம் இது? ஓகே, நாங்க 13வது வாரம் தொடர்ந்து வந்து க்ளீன் பண்ணிட்டு இருக்கோம்। আগে শুরু করেছি। 10 வருஷத்துக்கு முன்னாடி இந்த நீர்நிலை வந்து நன்மங்கலம் நீர்நிலை வந்து நல்ல নানমঙ্গলম হ্রদকে মানুষ জলের উৎস হিসেবে ব্যবহার করতেন। ஆனா இப்போ வந்துட்டீங்கன்னா ஒரு 10 வருஷமா பாத்தீங்கன்னா কিন্তু আবাসন ও অন্যান্য নির্মাণের কারণে এই হ্রদ এখন নালায় পরিণত হয়েছে। சரியில்லை, அதனால எல்லா কழிவு நீர் வந்து தண்ணில கலக்குது। 2 মাস আগেও এখানকার জল এত দূষিত ছিল যে আমরা এখানে দাঁড়াতে পারতাম না। সাফাইয়ের ফলে এখানকার দুর্গন্ধ দূর হয়েছে, সেটাই একটা বড় পদক্ষেপ। অব্যবহৃত জায়গা দেখলেই মানুষ তাকে জঞ্জাল ফেলার জায়গা হিসেবে ব্যবহার করে। এর পরিবর্তন দরকার। அருமையா கேட்டுக்கிறேன்।
சோ கிட்டத்தட்ட 60% இன்னைக்கு வந்து சிட்லப்பாக்கம் ஏரியில நம்ம அதிக மழை நீர் சேமிக்கிறோம். வெள்ளத்துல இருந்து நம்ம காப்பாத்துறோம். இங்க பண்ண மாதிரி முயற்சி எடுத்து ஒவ்வொரு ஏரியிலயும் அந்தந்த மக்கள் ஒன்றுபட்டு இந்த மாதிரி ஏரியை காப்போம் அப்படின்னு இறங்கினா அரசாங்கம் கண்டிப்பா முன் வந்து அதுக்கு அழற குழந்தைக்கு தான் நம்ம ஊர்ல வந்து உணவு கிடைக்கும். அதனால வந்து எல்லாருமே அதற்கான குரல் கொடுத்தா মাত্রাম নিশ্চয়ই வரும்। চেন্নাইয়ের জনসংখ্যা বৃদ্ধির কারণে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জল সরবরাহ নিশ্চিত করতে হ্রদ পুনরুদ্ধারের কার্যক্রম গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের মতো এই পর্যন্তই। স্বাস্থ্যকর পৃথিবী গড়ে তোলবার জন্য শহরে আমাদের অভ্যেসগুলোকে পরিবর্তন করা দরকার। কোন ধরনের পদক্ষেপ এক্ষেত্রে পরিবর্তনের সূচনা করতে পারে আপনার সেই ভাবনা আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় বা ইমেলে লিখে জানাতে পারেন। আবারও দেখা হচ্ছে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে আগামী সপ্তাহে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।